কেউই বাংলা ভিশন থেকে আসলে স্বাভাবিক প্রক্রিয়ায় আনন্দের সাথে বিদায় নেননি। আমাকে প্রশ্ন করেছিলেন যে কি চাই, টার্গেট কি। একটা কথা বলেছিলাম, মা এবং সন্তান দুইজন প্রেস কনফারেন্স করছেন, আমি আমার চোখে এটি দেখতে চাই। জীবন দেওয়ান ভাই, গুপ্তদের সুপ্ত বাসনা বাস্তবায়ন হচ্ছে বাংলা ভিশনে। আমিও গুপ্তদের যন্ত্রণা সইতে না পেরে নীরবে চলে এসেছি। বিষয় চাকরির অবসান। আপনাকে জানানো যাচ্ছে যে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অত্র প্রতিষ্ঠানে আপনার সার্ভিস আর প্রয়োজন নেই। সুন্দর। কার কাছে আমি বিচার চাই? যেদিন সময় পাবো বাইর করে দেবো। আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। বেগম খালেদা জিয়ার সেই অসহায়ত্ব আর কান্না, তারেক রহমান বা বিএনপির বিরুদ্ধে মিথ্যা নিউজ হয়েছে বলে মিরাজ গাজী প্রতিবাদ করতেছে, তাতে এটা আমাদের জামাতের বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিরুদ্ধে অমুকের বিরুদ্ধে তো হয় নাই। মনে রাখবেন, ব্যক্তিগত স্বার্থের জন্যও কিন্তু না, সাংবাদিকতার পেশাদারিত্বের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ, ওনার টিমের কাছে ফোন করে সরাসরি। কার কাছে আমি বিচার চাই? আমি ব্যক্তিগত প্ল্যাটফর্মে রিপোর্ট করি বলে সাংবাদিকতা নিয়ে জ্ঞান দেন মিরাজ হোসেন গাজীকে অনেকেই অনেক কথা বলেন। এই যে খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের এই রিপোর্ট, এটা কি রিপোর্ট না? এটা কি রিপোর্ট না? এটা কিন্তু মিরাজ হোসেন গাজী নিজের আইডিয়ায় এই রিপোর্টটা করছে। মিরাজ হোসেন গাজী করার পরে নভেম্বর মাসে প্রচারের পর সবাই কিন্তু করছেন, তার আগে কিন্তু কেউ করেন নাই। সে বলছে টেলিফোন ঠিক আছে, তো আপনারা তো নিজেরা দীর্ঘদিন ধরে বলছে যে এটা ঠিক আছে। আসসালামু আলাইকুম, আমি মিরাজ হোসেন গাজী। বিগত 1.5 বছর পলিটিক্যাল বা রাজনৈতিক নিউজ নিয়ে আমার এই ডিজিটাল প্ল্যাটফর্ম মিরাজ হোসেন গাজী লাইভ, MAG লাইভ বা ওপেন মিডিয়া সেল, এই দুটি লোগোতে মূলত 400-500 মতো প্রতিবেদন, এবং তার মধ্যে 80% প্রতিবেদন হচ্ছে যে টেলিভিশনে প্রচার উপযুক্ত। ওপেন মিডিয়া সেল, ওপেন মিডিয়া সেল। প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি বক্তব্য, সেই বক্তব্য বা সেই খবরটির প্রেক্ষাপটে কিন্তু আমার এই ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় হওয়া। তারেক রহমান প্রথম একবারই বলছেন ওনার লাইফে, একবারই বলছেন, প্রথম নিজের মুখে সেটা বলছেন। একটি কথা আমি আমার পক্ষ থেকে কখনো বলিনি, আজকে এখানে আমি কথাটি উপস্থাপন করতে চাচ্ছি। আমি কিন্তু আপনাদেরই, আমি এবং আমার ভাই, যে ছোট ভাইটিকে আমি হারিয়েছি, আমরা উভয় ভাই কিন্তু আপনাদেরই অংশ, যারা গুম হয়েছেন, গুমের নির্যাতিত হয়েছেন, গুমের শিকার হয়েছেন। আয়নাঘর নামক যেই জায়গাটি তৈরি করা হয়েছিল, সেই জায়গাটাতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান সহ অন্যরা গিয়েছিল, সেখানে হুম্মাম কাদেরও ছিল। সেখান থেকে আসার পরে হুম্মাম আমাকে কিছু বিষয় বলছিল। তখন হুম্মাম আমাকে বলল যে ভাইয়া, আপনাকে যেই ঘরে রাখা হয়েছিল আমাকেও সেই একই ঘরে রাখা হয়েছিল। এখানে অনেকেই আমরা আছি যারা আমরা আয়না ঘর থেকে ঘুরে এসেছি, কেউ হয়তো ফিরে এসেছেন, কেউ হয়তো ফিরে আসেন। সেই অনুষ্ঠানে সেই খবর বাংলাদেশের কোনো মিডিয়াতে নেই, আমার বাংলা ভিশনেও সেটি দেখানো হয়নি, প্রচার করা হয়নি। আমি সেদিন আমার নিউজ বিভাগে সেটি নিয়ে রীতিমতো হাউকাউ চিৎকার চেঁচামেচি করছি, কেউ গুরুত্ব দেয় নাই। রিপোর্ট, এটা কি রিপোর্ট না? এটা কি রিপোর্ট না? আমি সেদিন থেকে, সেই রিপোর্টের পর থেকে নিয়মিতভাবে যখন দেখলাম যে বাংলাদেশের গণমাধ্যম সম্পাদকীয় নীতি এবং রিপোর্টিং নীতি টোটালি ছিল তারেক বিদ্বেষী, তারেক ঠেকাও নীতি, এই নীতি যখন আমি শনাক্ত করতে পারি, তারপর থেকে আমি আমার ডিজিটাল প্ল্যাটফর্মে আমি এই প্রতিবেদনগুলো, সেই খবরগুলো বলেন আর ভিডিওগুলো বলেন, আমি আমার মতো করে প্রচার করে আসছি। ওপেন মিডিয়া সেল। মোস্তফা ফিরোজ ভাই, মাসুদ কামাল ভাই সহ এরপরে দীপন দেওয়ান, মিজানুর রহমান সবুজ, শারমিন রিনভি, সুজন মাহমুদ, এই যে আমাদের যারা সহকর্মীরা, কেউই বাংলা ভিশন থেকে আসলে স্বাভাবিক প্রক্রিয়ায় আনন্দের সাথে বিদায় নেননি। প্রত্যেকেই কোনো না কোনো কারণে বাধ্য হয়েছেন বাংলা ভিশন ছেড়ে যেতে। দীপন দেওয়ান ভাই, তিনি সম্প্রতি আমার ফেসবুক পোস্টে একটি কমেন্ট করেছিলেন বাংলা ভিশন ছেড়ে যাওয়ার বাস্তবতা। আমাদের সাবেক সহকর্মী, এখন নিউজ 24-এর চিফ রিপোর্টার দীপন দেওয়ান ভাই আমার ফেসবুক পোস্টে যেই বাস্তবতাটি তুলে ধরেছেন, সেটি আসলে গণমাধ্যমের পেশাদারিত্বের ক্ষেত্রে বা ভবিষ্যৎ বাংলাদেশের গণমাধ্যমের বাস্তবতা বোঝার জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে। দীপন দেওয়ান ভাই লিখেছেন, ছেড়ে এসে এই প্রথম লিখছি, গুপ্তদের সুপ্ত বাসনা বাস্তবায়ন হচ্ছে বাংলা ভিশনে, যার রসদ যোগাচ্ছেন উঁচুতলা। আমিও গুপ্তদের যন্ত্রণা সইতে না পেরে নীরবে চলে এসেছি। যাদের দেখার কথা ছিল তারাই গুপ্তদের পৃষ্ঠপোষক
হোক প্রতিবাদ মিরাজ হোসেন গাজী। যখন থেকে আমি এই সংগ্রামটা শুরু করেছি এই গণমাধ্যমে বিকল্প প্ল্যাটফর্মে আমার এই প্রতিবেদন, কেউ কেউ আমাকে তখন ফোন করে সাপোর্ট করতেন এবং তাদের প্রতিষ্ঠানে তাদের গণমাধ্যমগুলোতেও যে একই বাস্তবতা। বাংলাদেশের বেশিরভাগ গণমাধ্যম থেকে জামাত শিবিরের মতাদর্শের বাইরের যারা, তাদেরকে ধীরে ধীরে বিদায় করে দেওয়া হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, গুরুত্বপূর্ণ যে বিষয়ভিত্তিক বিটগুলো আছে সেই বিটগুলো থেকেও জামাত শিবিরের মতাদর্শের বাইরের বেশিরভাগকে ধীরে ধীরে বিদায় করে দেওয়া হয়েছে। কারণ এই পরিকল্পনাটা দীর্ঘ বছরের। 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলা ভিশনের বার্তা বিভাগ যে অপেশাদারিত্ব করেছে, বিএনপি এবং তারেক রহমানের বিদ্বেষী যে সংবাদগুলো তারা করেছে, মিথ্যা কিছু সংবাদ, বিএনপির বিরুদ্ধে সংঘবদ্ধভাবে বেশ কিছু গণমাধ্যম একযোগে মিথ্যা শিরোনাম করে ভিন্ন ঘটনাকে তারা বিএনপির ঘাড়ে দোষ দিয়ে বিকৃত শিরোনাম করে বিকৃত সংবাদ প্রচার করেছে। আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি সেগুলো ভেতরে থেকে যেইটুকু পেরেছি আমি সেগুলো থামাইছি, বন্ধ করছি, ঠিক করাইছি। শত্রু হয়েছি দিনের পর দিন। বেগম খালেদা যে সে বাড়ি উচ্ছেদের সেই রিপোর্টের যেমনি ক্যামেরা আমাকে দেওয়া হয় নাই, এরপরে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি করা ছিল আমার জীবনের চূড়ান্ত প্রতিহিংসার শিকার হওয়া। 2 মার্চ 2026 আমি জমা দিয়েছি তাদের কারণ দর্শানোর নোটিশের জবাবে। তারা সব জানেন, যেহেতু তারা লিখেছেন 10 দিনের মধ্যে আপনার অনুপস্থিতির কারণ ব্যাখ্যা সহ কাজে যোগদানের জন্য আপনাকে নির্দেশ দেওয়া হলো। আমি যোগ দিয়েছি, কিন্তু আপনি যা দেখেন তারা কি বলে, আপনি যে ঘুরান দিয়ে আসেন তাদের পরামর্শে আমি গিয়েছি। এরপর আমি কারণ দর্শনের জবাব বিস্তারিত আমি তথ্য প্রমাণ সহ আমি উপস্থাপন করেছি। আমি বলেছি যে এই যে মানসিক নির্যাতন, অপপ্রচার সহ্য করতে না পারা, দিনের পর দিন বাংলা ভিশনের স্বার্থ বিরোধী গণমাধ্যমের নীতি বিরোধী কার্যকলাপ সহ্য করা কঠিন পরিস্থিতিও মোকাবিলা করেছি আমি। নানা মাধ্যমে ভয়ভীতি দেখানো হয়, জামায়াতের বিপক্ষে যায় এমন ফেসবুক পোস্ট না দিতে পরোক্ষভাবে ভয় দেখানো পর্যন্ত হয়। শেষ পর্যন্ত অপদস্থ আশঙ্কায় বার্তা বিভাগের অবহিত করি যে এই পরিস্থিতিতে আমাকে অমানবিক অত্যাচার সহ্য করতে আর পারছি না, তাই আপাতত নিউজ বিভাগের বর্তমানে এই পলিসির সঙ্গে কাজ করতে পারছি না। আর এই বিষয়ে কম বেশি ম্যানেজমেন্ট অবহিত বলে আমি বিশ্বাস করি। যেই সংঘবদ্ধ শিরোনামে মিথ্যাচার করে সাংবাদিকতার নীতি নৈতিকতা পেশাদারিত্বকে ধ্বংস করে দিয়েছে এবং জামাত শিবিরের এই মতাদর্শকে বাস্তবায়ন করার জন্য গণমাধ্যমগুলো যে সংঘবদ্ধ ক্যাম্পেইন করেছে, আমি সেই তথ্য প্রমাণগুলো সহ আমার ম্যানেজমেন্টকে দিয়েছি। ইতিবাচক সংবাদ ব্ল্যাকআউট করা আর সংঘবদ্ধ বা মিথ্যা শিরোনাম করে সাংবাদিকতার পেশাদারিত্ব ধ্বংস করার জন্য যারা দায়ী, আমি লিখিতভাবে বাংলা ভিশন কর্তৃপক্ষকে জানিয়েছি। এটা দলিল, তাদের কাছে এই কাগজ আছে, এটা আমি জাতির উদ্দেশ্যে আমি এটা রেখে দেবো, এটা জাতির জন্য কাজে লাগবে। আমি সেখানে লিখেছি মূল যেই কথাটি, আমি ক্ষুদ্র একজন কর্মচারী, কিন্তু সাংবাদিক হিসেবে বাংলা ভিশনের ঐতিহ্যগত নিউজ পলিসির নিবেদিত প্রাণ কর্মী। বাংলা ভিশনের সেই ঐতিহ্যগত বার্তা বিভাগের পলিসিতেই আমি কাজ করতে চাই, কিন্তু বর্তমান পলিসি বা নীতি অব্যাহত থাকলে এই টিমের সাথে মানিয়ে নেওয়া সম্ভব কিনা সেই বিষয়ে বিবেচনা করার অবকাশ রয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি আমার রাজবাড়ি, আমার কোলারহাট, আমার আশপাশের যারা আমাকে চেনেন ছোটবেলা থেকে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা আপনাদের মিরাজ হোসেন গাজী। আপনাদের মিরাজ হোসেন গাজীর নীতি আদর্শের কাছে আপোষ করেনি। আপনাদের ছোটবেলা থেকে যেইভাবে আমাকে আপনারা দেখেছেন, যেইভাবে আমাকে আপনারা আশা করেছেন, আমি সেইভাবেই আছি এবং সেইটা আজ জাতীয় পর্যায়েও আমি এই দৃষ্টান্ত স্থাপন করলাম। আকস্মিকভাবে 15 মার্চ 2026 আমাকে পত্র দেওয়া হলো, একটি সার্টিফিকেট, যেটি বললাম প্রথমে, যেটি দিয়ে শুরু করেছিলাম। এখানে সুন্দরভাবে লেখা মিরাজ হোসেন গাজী বিশেষ প্রতিনিধি বার্তা বিভাগ বাংলা ভিশন, বিষয় চাকরির অবসান। অসাধারণ। আপনাকে জানানো যাচ্ছে যে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী অত্র প্রতিষ্ঠানে আপনার সার্ভিস আর প্রয়োজন নেই। সুন্দর। সে প্রেক্ষিতে আপনাকে 22 ডিসেম্বর 2011 তারিখে প্রদানকৃত নিয়োগপত্রের সূত্র এত অনুযায়ী 60 দিনের মূল বেতন প্রদান পূর্বক চাকরি হতে অব্যাহতি প্রদান করা হলো। আপনার চাকরির অবসান আজ এই নোটিশ প্রদানের দিন হতে কার্যকর বলে গণ্য হবে। অত্র প্রতিষ্ঠানে আপনার প্রদত্ত সার্ভিসের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুগ্রহপূর্বক এই নোটিশ প্রাপ্তির 7 দিনের মধ্যে আপনার নিকট সংরক্ষিত প্রতিষ্ঠানের যাবতীয় সরঞ্জামাদি নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। অতএব প্রতিষ্ঠানের অর্থ হিসাব বিভাগ থেকে আপনার প্রাপ্য সকল পাওনাদি যথাযথ প্রক্রিয়া সম্পন্ন করে বুঝিয়ে নেবেন। সিগনেচার করেছেন আব্দুল হক, চেয়ারম্যান বাংলা ভিশন। অনুলিপি চিফ এডিটর ও বার্তা প্রধান, অর্থ এবং হিসাব বিভাগ। প্রতিষ্ঠানে আপনার প্রদত্ত সার্ভিসের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ। আপনাদের কৃতজ্ঞতা লাগবে না, আপনাদের কৃতজ্ঞতা লাগবে না। আপনারা চাকরি থেকে অবসান দিয়েছেন, এটা হচ্ছে আমার সার্টিফিকেট, এটা হচ্ছে আমার জন্যে সবচেয়ে বড় অর্জন।
এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। আমি প্রতিবাদ করেছি, প্রতিকার চেয়েছি, অপসাংবাদিকতার বিরুদ্ধে তথ্য প্রমাণ উপস্থাপন করেছি। তারা সেই অপসাংবাদিকতা যারা করেছে সেই অপরাধীদের পক্ষে অবস্থান নিয়েছে। আর যিনি তথ্য প্রমাণ সহ তুলে ধরল সাংবাদিকতার নীতি নৈতিকতা পেশাদারিত্বের প্রশ্নে, যিনি আপোষ করল না, তাকে বাংলাভিশন অব্যাহতি দিল। হেরেছে বাংলাভিশন, হেরেছে এই দেশের গণমাধ্যমের যে মাফিয়াতন্ত্র, তারা হেরেছে, গুপ্ত মতাদর্শ হেরেছে, রাজনীতি। সাংবাদিকতা হারেনি, সাংবাদিক হারেনি, সাংবাদিকতা হারেনি। মিরাজ হোসেন গাজী সাংবাদিকতার নীতি নৈতিকতার সঙ্গে আপোষ করেনি। যেই সাংবাদিকরা বেগম খালেদা জিয়ার সঙ্গে অবিচার করেছে, যেই সাংবাদিকরা তারেক রহমানের সঙ্গে বৈষম্য করেছে, যেই সাংবাদিকরা তারেক খালেদা জিয়ার নিউজ প্রচার করতে পারেনি, বেগম খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের এই রিপোর্ট 14 বছর আমি লালন করছি বুকের মধ্যে। এই কারণে আমি টেলিভিশনে রিপোর্টটি করতে পারছি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপি এবং তারেক রহমানের ভূমিকার একমাত্র ডকুমেন্ট আমি করতে পারছি। এইটা আমার নৈতিক শক্তি, এইটা আমার অর্জন জীবনের। এবং এই যে বাংলাভিশন যে আমাকে যে অব্যাহতিপত্র দিয়েছে, এইটাও আমার একটি সার্টিফিকেট, এটা আমার পুরস্কার। সারা বাংলাদেশের সাংবাদিক কমিউনিটির জন্য আমি এটি উৎসর্গ করতে চাই। সাংবাদিকতার নীতি নৈতিকতার কাছে সাংবাদিক আপোষ করে না, চাকরির কাছে মাথা নত করে না, মালিক পক্ষের কাছে মাথা নত করে না। শেষ কথা, আমি বাংলাভিশন কর্তৃপক্ষ আমাকে সার্টিফিকেট যে দিয়েছে চাকরি থেকে অব্যাহতি, আমি চাকরি ফিরে পাওয়ার জন্য কারো কোনো রকম সহযোগিতা সহানুভূতি দরকার নেই, কোনো কিছু দরকার নেই। আমি শুধু চাই আমি যেই চিঠি, আমি যেই দলিলটা জমা দিয়েছি বাংলাভিশনের কাছে, এইটার প্রতিকার যদি রাষ্ট্র করতে পারেন, রাষ্ট্র করেন। যেই অপসাংবাদিকতা, যেই মিথ্যা সংবাদ, যেই অপেশাদারিত্ব বাংলাভিশন করে চলেছে এই 5 আগস্টের পর থেকে নির্বাচন পর্যন্ত, সেগুলোর মধ্যে আমি তথ্য প্রমাণ সহ উপস্থাপন করেছি। যদি এই রাষ্ট্র বা কারো দায়িত্ব থাকে, দরদ থাকে, আমার জন্য কিছু করার দরকার নেই। এই অপেশাদারিত্বের বিরুদ্ধে এইটার প্রতিকার যদি করতে পারেন, সেই প্রতিকারটা দয়া করে করার ব্যবস্থা করেন। আমি আমার জায়গা থেকে যেইটুকু তথ্য প্রমাণ তুলে ধরার বাংলাদেশের গণমাধ্যমগুলোর, শুধু বাংলাভিশনের না, সাধারণত সংঘবদ্ধভাবে তো একটি চক্র তো রয়েছে, আমি তুলে ধরেছি। আমার সামর্থ্যে যেটুকু করেছি আমি করেছি। আমি আমার নীতি নৈতিকতা, সাংবাদিকতার নীতি নৈতিকতার কাছে আমি আপোষ করব। আমি জানি আমার অনেক খেসারত দিতে হবে এর জন্য, ভবিষ্যতেও যে কোনো পরিস্থিতি আমাকে মোকাবিলা করতে হবে। গেল 1.5 বছরে অনেক হুমকি ধমকি, ভয় ভীতি আমাকে মোকাবিলা করতে হয়েছে, ভবিষ্যতে করতে হবে। আরও বড় কিছুর মোকাবিলাও আমাকে করতে হতে পারে। আমি রাজি আছি যে কোনো পরিস্থিতি মেনে নেওয়ার জন্য। আমার জীবনও যদি যায়, আমি মাকে বলতাম, মা, আপনার ছেলে যদি ধরেন পানিতে ডুবে মরে যায়, যদি লাশটাও তো তখন পাবেন না, কিন্তু এই সত্য প্রচার করার জন্য যদি আপনার ছেলের মৃত্যু হয়, আপনি বলতে পারবেন, গর্ব করতে পারবেন, আমার ছেলে সত্য প্রচার করার জন্য মরেছে। এটা গর্ব করতে পারবেন। এইটুকু শুধু খেয়াল রাখবেন, মা, আপনার শুধু খেয়াল রাখবেন যে আমাকে কেউ কখনো বলে কিনা যে মিরাজ মিথ্যা সংবাদ করতেছে বা অপসাংবাদিক, এইটা শুধু খেয়াল করবেন। মৃত্যু তো একদিন হবেই। যদি এই সাংবাদিকতা করার কারণে আপনার এক ছেলের মৃত্যু হয়, আপনি ওই ছেলের মৃত্যু নিয়ে গর্ব করবেন, ওই ছেলেকে নিয়ে যে আমার ছেলে সত্য প্রচার করার জন্যে জীবন উৎসর্গ করেছে। আমি মিরাজ হোসেন গাজী সেইটা চ্যালেঞ্জ করে বললাম, আজ পর্যন্ত কেউ যদি পারেন, আমি আমার ইউটিউবে যে বললাম তো 400-500 মতো প্রতিবেদন করেছি। আমি আমার ফ্যামিলির থেকে আমি বিচ্ছিন্ন হতে হয়েছে আমাকে এই জামাত শিবিরের বট বাহিনীর অপপ্রচার নোংরামির কারণে। আমি সব কিছু হজম করে সাংবাদিকতার নীতি নৈতিকতা প্রশ্নে আমি আপোষ করিনি। এইটাই আমার অহংকার। অনেকেই হয়তো প্রশ্ন করবেন, এর আগেও অনেকেই করেছে, তারা অনেকেই হয়তো চিন্তা করবেন, তারেক রহমান প্রধানমন্ত্রী, বিএনপি সরকার ক্ষমতায়, মিরাজ হোসেন গাজী কঠিন সময়ে একা বিকল্প মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করে যুদ্ধ করেছে একা, তার পক্ষে কি বিএনপি আজকে নাই বা কেউ নাই? বা আমি আপনাদেরকে পরিষ্কার করে বলি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ, ওনার টিমের কাছে, সালেহ শিবলি ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। উনি নিজে আমাকে মানে যে কোনো ধরনের বিষয়ে সেই অ্যাক্সেস আমাকে উনি দিয়েছেন বা দিয়ে রেখেছেন, আমি কৃতজ্ঞ। এবং আমি আরেকটু বলতে চাই, ওনাদের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। ওনারা তখন লন্ডনে ছিলেন, আমাকে প্রশ্ন করেছিলেন যে কী চাই, টার্গেট কী 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 হতে চাই। মানে আমি তখন একটা কথা বলেছিলাম, কোনো চাওয়া পাওয়া নাই, আমি শুধু চাই মা এবং সন্তান দুইজন এক ফ্রেমে প্রেস কনফারেন্সে বসে প্রেস কনফারেন্স করছেন, আমি আমার চোখে এটি দেখতে চাই। আমি তখন একটা ছবিও এডিট করে পাঠিয়েছিলাম। তখন
আসলে উনি অবাক হয়েছিলেন। আমার সেই ইচ্ছা হয়তো আল্লাহ পূরণ করেননি। তারপর তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী হয়েছেন, উনি মানুষের জন্য কাজ করতে পারতেছেন। ওপেন মিডিয়া সেল। আর আমি শুধু আমার যারা শুভাকাঙ্ক্ষী, যারা দীর্ঘদিন ধরে আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন ওপেন মিডিয়া সেল, MAG লাইভ, মিরাজ হোসেন গাজী লাইভ, এই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, এই প্ল্যাটফর্মগুলোতে, তারা যদি আমার পাশে থেকে আমাকে পরামর্শ দেন, তাহলে যদি কেউই ব্যবস্থা না নেয়, আমার এই শুভাকাঙ্ক্ষী বন্ধুরা যদি থাকেন, তাদের সাপোর্ট নিয়ে আমি প্রয়োজনে নিজে এই অপসাংবাদিকতা, এই তথ্য প্রমাণগুলো আর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তারেক রহমান বিএনপির ভূমিকা যে সংঘবদ্ধভাবে গণমাধ্যম ব্ল্যাকআউট করে দিয়েছে, ইতিহাস থেকে মুছে ফেলে দিয়েছে, এইটার যে ডকুমেন্টারি, যে দলিল আমি করেছি নিজের গরজে 4-5 মাস রাত জেগে জেগে, আমি এইটা বড় প্রদর্শনীর ব্যবস্থা করতে চাই। যদি আমার শুভাকাঙ্ক্ষীরা, কারো কোনো ডোনার দরকার নেই, যারা আমার কাজগুলো পছন্দ করেছেন, দেখেছেন, সেই দেখার বিনিময়ে, পছন্দ করার বিনিময়ে আমি প্রয়োজন তাদের কাছ থেকে ওই কী বলে এটাকে 1-2 টাকা করে সংগ্রহ করব, ফান্ড সংগ্রহ করে তাদের সহায়তা নিয়ে আমি প্রয়োজনে নিজে প্রদর্শনীর ব্যবস্থা করব। আমি তাহলে এই সংগ্রাম আন্দোলন আমি করে যাব। ওইটুকু নৈতিক সাহস আমার আছে, আমার কাছে তথ্য প্রমাণ আছে। যদি আমার বন্ধুরা, শুভাকাঙ্ক্ষীরা পরামর্শ দেন কী করা উচিত, দোয়া করবেন আমার জন্য। কেউ ব্যক্তিগতভাবে কোনো কিছু মনে করবেন না। আপনাদের পরামর্শ, মতামত, সেটার উপর নির্ভর করবে আমার আগামী দিনের পথ চলা। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন ওপেন মিডিয়া সেল।